আজকে মেজাজটা খুব খারাপ হয়ে রয়েছে, কারণ আজকে বজ্জাত ছোট সাহেব বাড়িতে আসছে, তাও আবার একেবারের জন্য আসছে। এইবার থেকে আমার পুরো জীবনটাই শেষ। বজ্জাতটা এমন ভাব দেখে যে আমি তার বিয়ে করাবো। এত কষ্ট করে রান্না করি, প্রথম প্রথম ভালোভাবেই খাই, আর যখন জানতে পারে যে আমি রান্না করেছি তখনই যা নয় তাই বলে। ওইবার যখন এসেছিল যা কাণ্ড করেছিল, মনটা চেয়েছিল একটা থাপ্পড় মারি। আমায় একলা পেয়ে চোখ মারে, মাঝে মাঝে এমন সব খারাপ খারাপ কথা বলে যে আমার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমি আজকে ওই বজ্জাটার জন্য রান্না করেছি, আর বলছি যে এইবার যদি কোনো রকম খারাপ কথা বলে একদমই রান্না করাই বন্ধ করে দিব। আমি আর তার জন্য রান্নাই করব না। আমাকে পাইছেটা কি? আমি কি ওই বজ্জারটার বিয়ে করা বউ? আরে মানুষটা নিজের বউকেও এইরকম করে বলে না, ওইভাবে চোখও মারে না, আর খারাপ কথাও বলে না। আমি যখন এই কথাগুলো বলছিলাম তখন বাইরে দাঁড়িয়ে মেম সাহেব মানে বজ্জাটার মা আমার কথাগুলো শুনছিল। আমার কথাগুলো শুনে বলছে, কি বলছিস রে ছোঁয়া? কিছু না মেম সাহেব। কি বললি তুই? তোর বজ্জাত ছোট সাহেবের নামে? চিন্তা করিস না, আমি কিছুই বলবো না, আমাকে বলতে পারিস। না মানে মেম সাহেব, আমি আর কি বলবো। কি যেন বলছিলি? তুই আমার ছেলের বিয়ে করাবো নাকি? যে আমার ছেলে তোকে এত জ্বালায়? যদি এত জ্বালায় মনে হয় তাহলে তুই বিয়ে করে নে আমার ছেলেকে। আর এমনিতে কে বিয়ে করবে বজ্জাতটাকে? কি? আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে আমি ওনাকে বিয়ে করব। আমি মরে গেলেও ওই বজ্জারটাকে বিয়ে করব না। আমার ছেলে এমন কি করেছে তোর সাথে যে এইরকম কথা বলছিস? কি না করেছে? যখনই একলা পাই আমাকে তখনই। একলা পেলে তাকে কি? না, বলতে পারবো না। ওই রকম কথা আমার মুখেও আসে না গো মেম সাহেব। ঠিক আছে, আর বলতে হবে না। আমার ছেলেটার জন্য রান্না কর গিয়ে। দেখি আমার ছেলেটা কত দূর এলো। জি, এইবার যদি রান্না নিয়ে কোনো কথা বলে তাহলে বজ্জারটার মুখ আমি ভেঙে দিব। আর যদি উল্টাপাল্টা কিছু করে আমি তো না না, এইগুলো ভাবলে চলবে না আমার। তারপরে আমি রান্না শুরু করে দিলাম। রান্না প্রায় শেষ হয়ে এসেছে, বজ্জারটা চলে এসেছে। সবাই ওই বজ্জারটাকে জিজ্ঞেস করতে লাগলো, কেমন আছিস দাদু ভাই? বজ্জারটার দাদি, আর আমিও দাদি বলে ডাকি। ভালো আছি দাদি। আমাদের কি মনেও পড়ে না ভাইয়া? তুই অনেক খারাপ ভাইয়া। বজ্জারটার ছোট বোন পাখি আমায় কোনোদিন আপা বলতেও দেয় না, সারাক্ষণ বলে তার নাম ধরে ডাকতে। আরে মনে থাকবে না কেন, মনে থাকে তো পুখি। ভাইয়া তুমি মোটেও পুখি বলবে না, আমার নাম পাখি, আমাকে পাখি বলবি। মাকে কি ভুলে গেছিস? না মা, আমি তোমাকে একদম ভুলিনি। আর মা, আমি খুবই ক্লান্ত, আমি এখন রুমে যাই। যা বাবা। বজ্জারটা নিজের ঘরে চলে গেল। আজকে বজ্জারটার মতিগতি কিছুতেই ভালো ঠেকছে না। কিছু তো চলছে এই বজ্জারটার মনে। বজ্জারটা সেই যে ভিতরে গেল আর বাইরে আসলো না। যেই আমি এই কথাটা ভাবলাম ঠিক তখনই বজ্জারটার ডাক পড়লো। এই ছোঁয়া, আমার ঘরে আয় তো, তাড়াতাড়ি আয় আমার ঘরে। আমি এক দৌড়ে বজ্জারটার ঘরে গেলাম। ঘরে যেয়ে দেখি বজ্জারটা জামা খুলে রয়েছে। বজ্জারটা কি কোনো লজ্জা নেই? আমার সামনে শার্ট খুলে রয়েছে আর আমাকে বলছে, ছোঁয়া এসেছিস তুই? জি ছোট সাহেব, কিছু কি লাগবে? না কিছু লাগবে না, তুই শুধু একটা কাজ করে দে আমার। কি কাজ ছোট সাহেব? আমার পিঠটা অনেক ব্যথা করছে, তাই একটু। যে একলা পেয়েছি আমাকে ঠিক তখনই শুরু হলো এর জ্বালানো। ধ্যাত, আমার আর ভালোই লাগে না। এখন থেকে প্রতিদিন আমাকে এগুলো সহ্য করতে হবে, আবার না করলে যা নয় তাই বলবে। তাই আমি বললাম, ঠিক আছে ছোট সাহেব। আমি বজ্জারটার কাছে গেলাম। আমি বললাম, কোথায় ব্যথা করছে? আমার হাত ধরেই দেখিয়ে দিল, এই তো এইখানে। এত কষ্ট করে দিচ্ছি আর কিনা বজ্জারটা বলছে। আরে তুই কি করছিস? কিছুই তো হচ্ছে না। তাহলে আপনি শিখিয়ে দেন ছোট সাহেব। বজ্জারটা আবার আমার হাত ধরেছে। এইবার যে ধরেছে আর ছাড়ছেই না। আমার তো ভয় করছে, আর বজ্জারটার নজর মোটেও ঠিক ঠেকছে না। আমি অনেক কষ্টে হাতটা ছাড়িয়ে বলতে লাগলাম, এ কি করছেন ছোট সাহেব? তুই তো বললি তোকে শিখিয়ে দিতে, আর আমি তো তাই করছি। আর ভয় পাচ্ছিস কেন? আরে হাত দে। না, আমি দেব না হাত।
তাও বজ্জারটা জোর করে হাত ধরলো। আমার মোটেও ভালো লাগছে না। একটুর জন্য বেঁচে গেছি এই বজ্জারটার হাত থেকে, কারণ সাহেব বজ্জারটার ঘরে এসেছে। আমি সাহেবকে দেখে নিচে চলে আসলাম। সাহেব বজ্জারটাকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? ভালো বাবা, আপনি? আমিও ভালো। তুমি খালি গায়ে কেন প্রান্তিক? তোমার শার্ট কোথায়? সরি বাবা, আমি এখন পড়ছি। তাড়াতাড়ি নিচে আসো খাওয়ার জন্য। জি বাবা। বজ্জাত ছোট সাহেব শার্টটা পরে নিয়ে নিচে আসলো। আজকে দেখি সাহেবের সামনে বজ্জাতটা আমার রান্না করা নিয়ে কিছু বলে নাকি। সবাই খাওয়া শুরু করে দিল। খাওয়া শেষ হয়ে গেছে প্রায়, তার কিছুক্ষণ আগে বলছে, আজকে কে রান্না করেছে? আমি ছোট সাহেব। অনেক ভালো হয়েছে রান্না, ছোঁয়া। আরও কি কিছু দিব ছোট সাহেব? না, আর দিতে হবে না, তবে আজকে সত্যি রান্নাটা অনেক ভালো হয়েছে। আমি মনে মনে বলছি, আজকে বজ্জাতটা সাহেবের সামনে আমার কিছু বলতে পারিনি। আজকে বেঁচে গেছি এর হাত থেকে। বজ্জাত ছোট সাহেব মনে মনে বলছে, আজকে তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু রাতের বেলা তুই আমার হাতের নাগালে আসবে, তখন কেউ থাকবে না, তখন কে বাঁচাবে তোকে? রাতের বেলা সাহেব আর মেম সাহেবের কথা বলছে। সাহেব মেম সাহেবকে বলছে, যদি প্রান্তিকের সাথে সোয়ার বিয়ে দেই তাহলে অনেক ভালো হবে। এই কথাটা আমি আপনাকেও বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস পাইনি। আর ছোঁয়া তো জানে ও কখন কি লাগে, তাহলে ওর সাথে বিয়ে দিলে ভালো হতো। আপনি ঠিক বলতেছেন। আমি ঘুমানোর জন্য বিছানা ঠিক করছি, ঠিক তখনই দরজা আটকানোর আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি বজ্জারটা কি মতলব নিয়ে এসেছে এখানে। আমার খুব ভয় করছে। আমি তুতলিয়ে বলতে লাগলাম, ছোট সাহেব, আপনি? হ্যাঁ আমি। আমি গায়ে ওড়না দিয়ে বলছি, এইখানে কেন? কি চাই আপনার? তোকে চাই। মানে? আমার হাতটা আবার ধরলো আর বলতে লাগলো, দুপুরবেলা তুই বেঁচে গেছিস, কিন্তু এই রাতে আর কেউ আসবে না তোকে বাঁচাতে। কি বলছেন আপনি এসব? তারপরও আমার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। আমি অনেক কষ্টে বজ্জারটার হাত থেকে নিজেকে ছুটিয়ে বজ্জারটাকে ধাক্কা দিলাম। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, দয়া করে আপনি যান ছোট সাহেব, দয়া করে আপনি আমার সাথে এরকম করবেন না। আজকে না হয় নাই করলাম, একদিন তুই দেখবি তুই শুধু আমারই হবি ছোঁয়া, তখন তুই নিজে না করতে পারবি না। এই কথাগুলো আমাকে বলে বজ্জারটা ঘর থেকে বের হয়ে গেল। আমি ভয় পাচ্ছি। উনি কি বলে গেলেন? সকাল হয়ে গেছে, আমি রান্না করছি। মেম সাহেব আসলেন রান্নাঘরে, আমাকে বলতে লাগলেন, তোর সাহেব কিসের জন্য যেন তোকে ডাকতেছে, যা তো শুনে আয় কিসের জন্য ডাকছে। জি মেম সাহেব। আমি সাহেবের ঘরে গেলাম। আমি সাহেবের ঘরের বাইরে দাঁড়িয়ে বলছি, সাহেব আসবো আমি? আয় তো। আসতে আবার পারমিশন লাগে নাকি? যখন প্রান্তিকের ঘরে যাস তখন তো পারমিশন নিস না। না মানে সাহেব, আপনি আমাকে ডেকেছেন, কিছু কি লাগবে সাহেব? জীবনের প্রথম তোর কাছে কিছু চাইছি, তোর এই সাহেবটার কথা রাখবি তো বল? জি সাহেব, রাখবো, বলুন। আমার ছোট ছেলে প্রান্তিকটাকে কি বিয়ে করবি? এইটা কি বলছেন? আমি ছোট সাহেবকে বিয়ে? বল না রে মা, তুই বিয়ে করবি? তুই বলেছিস আমার কথা রাখবি। জি আমি করব। সত্যি বলছিস সোয়া? একটা শান্তি পেলাম তোর কথা শুনে। আপনার কথা আমি রাখবো না আর কে রাখবে সাহেব? আপনি তো আমাকে আশ্রয় দিয়েছেন সাহেব। আপনি না থাকলে আমি বোধহয়। যা রান্না কর গিয়ে। আমার ছোট ছেলে খাবার না পেলে রাগারাগি শুরু করে দিবি। জি সাহেব। আমি আবার রান্নাঘরে চলে আসলাম। রান্না করতে লাগলাম ভালো করে, বিশেষ করে ওই বজ্জারটার জন্য। ভালো না হলে আমাকে জ্বালিয়ে খায়। রান্না একদম শেষ হয়ে এসেছে। ঠিক ওই সময় পাখি এসে বলছে, ছোঁয়া, ভাইয়া কিন্তু খাবার উপরে নিয়ে যেতে বলেছে, আজকে উপরে খাবে। ঠিক আছে, আমি উপরে নিয়ে যাব। ওই বজ্জারটার জন্য এখন আমাকে খাবার নিয়ে উপরে নিয়ে যেতে হবে। রান্না করা শেষ, আমি বজ্জারটার জন্য খাবার উপরে নিয়ে যাচ্ছি। আমার তো খুব ভয় করছে, ওই বজ্জারটা যে আমার সাথে কি করবে। আমি বজ্জারটার ঘরে ঢুকলাম। আমায় দেখে বজ্জারটা বলছে, তুই এসেছিস, আমি তো ভেবেছিলাম তুই আসবি না। না এসে তো কোনো উপায় নেই। আপনার খেয়াল রাখার তো এখন থেকে নিয়ম হয়ে এসেছে। আমি তোকে বলেছিলাম না তুই শুধু আমারই হবি, তোকে আমারই কাছে আসতে হবে। শুধু আপনার কাছেই আসতে হবে এইটা ভেবে আমি আপনাকে বিয়ে করতে রাজি হইনি। শুধু সাহেবের মুখের হাসির জন্য আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। না। এই কথা বলে আবার আমার হাত ধরে টান দিল। আবার ছোট সাহেব আমার সাথে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে
ছোট সাহেবকে মানে বজ্জারটাকে ধাক্কা দিলাম। আমি বলতে লাগলাম, ছোট সাহেব, বড় হয়ে আপনি এইরকম কেন হয়েছেন? ছোটবেলায় আপনি তো এইরকম ছিলেন না। মানছি যে আপনার সাথে আমার বিয়ে হবে, তাই বলে আপনি আমার সাথে বিয়ের আগেই খাবারটা দিয়ে গেছি, খেয়ে নেবেন দয়া করে। আর অন্য কিছু বলে আমাকে জ্বালাবেন না ছোট সাহেব। আমি চোখের পানি মুছতে মুছতে ছোট সাহেবের ঘর থেকে বের হয়ে আসলাম। ছোট সাহেব বলছে, এই ছোঁয়াতে প্রবলেমটা কি? ঠিক আছে, বিয়ের আগে না, বিয়ের রাতেই। তখন তুই না করলেও আমি সেদিন শুনবো না, তখন তুই আমার পুরো হয়ে যাবি। আমি কান্না করতে করতে নিজের ঘরে চলে আসলাম। কান্না করতে করতে বলতে লাগলাম, ছোট সাহেব, আপনি তো আগে এরকম ছিলেন না। বড় হয়ে আপনি এইরকম কেন হয়েছেন? এতটা বজ্জাত হয়েছেন, আমাকে খারাপ চোখে দেখেন, আমার সাথে খারাপ কিছু করতে চান। ছোট সাহেব তো আগে অনেক ভালো ছিল। বড় হওয়ার পর থেকে অনেকগুলো মেয়েকে নিয়ে ঘুরতে দেখেছি। এখন উনি আমার সাথে কখন যে দাদি আর পাখি আমার ঘরে এসেছে আমি টেরই পাইনি। আমায় কাঁদতে দেখে দাদি বলতে লাগলো, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? ছোঁয়া তো নিজের ঘরে আসার আগে ভাইয়ার ঘরে ছিল। কি রে প্রান্তি, কি কিছু বলেছে তোকে? না দাদি, ছোট সাহেব আমাকে কিছুই বলেনি। তাহলে কান্না করছিস কেন? না আসলে আমার তো বিয়ে হচ্ছে। যদি মা আর বাবা থাকতো না জানি কত খুশি হতো, খুশিতে পাগল হয়ে যেত। ধুর পাগলি, এর জন্য কেউ কান্না করে? দাদি আমাকে জড়িয়ে ধরলেন। আমি মনে মনে বলছি, ক্ষমা করবেন দাদি, আজ জীবনের প্রথম দিন আপনাকে মিথ্যা কথা বললাম। আর আল্লাহ, তুমিও আমাকে ক্ষমা করে দিও এই মিথ্যা কথা বলার জন্য। দাদিমা আমাকে জড়িয়ে ধরে মনে মনে বলছেন, আমি জানি তুই আমাকে মিথ্যে কথা বলিস। আমি জানি প্রান্তিক তোর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, এর জন্য তুই কান্না করেছিস। দাদি আমাকে ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। পাখি আমার পাশে বসে আমাকে বলছে, ফাইনালি তুমি আমার ভাবি হচ্ছ। আই এম সো হ্যাপি। এইবার তাও নিজের মনের মতো একটা ভাবি পাচ্ছি। এইবার আমি আমার বান্ধবীদের বলতে পারবো, এইবার আমি আমার নিজের মনের মতো ভাবি পাবো। আপনি কি খাবার খেয়েছেন? কি আপনি আপনি বলছো? কয়েকদিন পর তুমি আমার ভাবি হবে। আমাকে তুই বলবা, যেমন ভাইয়া ডাকে। আমি কি করে বলবো? আমার তো ছোট সাহেবের মতো অভ্যাস নেই। অভ্যাস নেই তো কি হয়েছে, তৈরি করে নিতে হবে। তুমি আমাকে আর আপনি বলে ডাকবে না। ঠিক আছে, তুমি কি খাবার খেয়েছো? না। চলো, তোমাকে খাবার দিচ্ছি। জি চলো। আমি আর পাখির রান্নাঘরে গেলাম। আমি শুধু ভাবছি ছোট সাহেব খাবার খেয়েছে কিনা। খাবারটা শুধু দিয়ে চলে এসেছি, তাই বোধহয় খাইনি। দাদি আর সাহেব কথা বলছে। দাদি সাহেবকে বলছে, তুই তো জানিস প্রান্তিকর সাথে, তবুও বিয়ে দিতে চাচ্ছিস। মা, আমি জানি আপনি আমার সিদ্ধান্তকে খারাপ ভাবছেন, কিন্তু আমি খারাপ ভেবে ওদের দুজনকে বিয়ে দিচ্ছি না। এই বিয়ে দেওয়ার পিছনে কিছু কারণ আছে। কি কারণে আছে এই বিয়ে দেওয়ার? পরে সব জানতে পারবেন আপনি, মা। বিয়ের দিন তারিখ সবাই মিলে ঠিক করতে লাগলো। বিয়ে হওয়ার আগে থেকেই ছোট সাহেব যেভাবে আমার দিকে নজর দিচ্ছে, না জানি বিয়ের পর কি করবে। আমার তো ছোট সাহেবকে নিয়ে খুব ভয় করছে। ছোট সাহেবের তো একদম আর অপেক্ষা করতে পারছে না, আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো, তাহলে আমি এই বিয়েতে কিছুতেই রাজি হতাম না। মনে হচ্ছে এই বিয়েতে রাজি হওয়ার পর থেকে ছোট সাহেব আমার কাছে একটু বেশি আসতে চাচ্ছেন। বিয়ের তারিখ ঠিক করার জন্য আর কবে বিয়েটা হবে তার জন্য সবাই নিচে বসে কথা বলছে। শুধু আমি আলাদা একটা ঘরে রয়েছি, কিন্তু বজ্জারটা কোথায় আছে সেটা আমি জানি না। সবাই নিচে বসে কথা বলছে। দাদি সবাইকে বলছে, এই বিয়েটা যত আগে হওয়ার যায় ততই ভালো হবে। বড় সাহেব মানে বজ্জারটার বড় ভাই বলছে, এই মাসে যদি বিয়েটা করানো যায় তাহলে ভালো হতো, কারণ এই মাসে অনেকগুলো বন্ধ আছে, তাহলে সবাই থাকতে পারবে বিয়েতে। সত্যি তো, ঠিকই বলেছে। আর আমি তো তাই ভাবছিলাম, তাহলে বল বিয়েটা কবে করানো যায়? বাবা, আপনি যেদিনে বলবেন সেদিনই হবে, এতে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিয়ে হবে 22 তারিখ, এক সপ্তাহ পর। এই বিয়েতে যা যা অ্যারেঞ্জমেন্ট করা আছে তাই কর। জি বাবা। পাখি আমার ঘরে আসলো আর আমাকে বলছে, এক সপ্তাহ পর তোমার আর ভাইয়ের বিয়ে হবে। আমি অনেক খুশি আজকে। যাই, সব ফ্রেন্ডদের
জানিয়ে আসি। কি 1 সপ্তাহ পর আমার আর বজ্জারটার বিয়ে? এত তাড়াতাড়ি? সবার এত তাড়া কিসের? বড় সাহেবের স্ত্রী মাধুরী ভাবি আমার ঘরে আসলো আর আমাকে বলছে, জীবনে প্রথম কোনো ফ্যামিলিকে দেখছি কোনো কাজের মেয়ের সাথে নিজেদের ছোট ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ভাবি আপনি কি বলছেন? না কিছু না। আচ্ছা ছোঁয়া, তোর কি সত্যি কেউ নেই? তোর মা বাবা দাদা দাদি চাচা চাচি কেউ কি নেই তোর? না, কেউ নেই আমার এই পৃথিবীতে। সেই কোন ছোটবেলা থেকেই আমি অনাথ। যখন বড় হয়েছি তখন থেকেই এই পরিবারকেই দেখে আসছি আর ছোট সাহেবের প্রত্যেকটা কাজই করে দিয়েছি। ও মাই গড, এই ফ্যামিলির ছোট বউ হবে কিনা একজন অনাথ? তোর সাথে তো বিয়ে হলে এই ফ্যামিলির প্রেস্টিজই চলে যাবে। মানে? কিছু না, তুই তোর কাজ কর। উনি আমাকে এইসব কি কথা বলে গেলেন? তবে কি উনি এই বিয়েতে খুশি না? আমি কাজের মেয়ে বলে, আমি অনাথ বলে? মেম সাহেব আমার ঘরে আসলেন, ঘরের ভিতর এসে আমার মাথায় হাত বুলাতে লাগলেন আর আমাকে বলছেন, বড় বৌমা তোকে কত অপমান করে গেল, তুই কোনো জবাব দিলি না কেন? আমি ওনাকে কি জবাব দিতাম? উনি তো ঠিক কথাই বলেছেন। আমার মতো কাজের মেয়ের সাথে আর অনাথের সাথে বিয়ে হলে এই পরিবারের মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে। তুই এসব কি বলছিস? তুই অনাথ, কাজের মেয়ে, এসব কি বলছিস মা? তুই অনাথ না, তুই আমার মেয়ে। তোকে তো কোনোদিন আমরা কাজের মেয়ে ভাবিনি। বড় বৌমা তোকে কি না কি বললো আর তুই সেটা নিয়ে মন খারাপ করে আছিস? কে বলেছে আমি মন খারাপ করেছি? আমি মন খারাপ করিনি। ঠিক আছে, আর আমাকে মিথ্যা কথা বলতে হবে না। তুই কিছু খেয়েছিস? না। এটা কোনো কথা হলো? এই বাড়ির যে ছোট বউ হবে সে এখনো কিছুই খায়নি। আমি এখনই খাবার নিয়ে আসছি। আমি আর মেম সাহেব কথা বলছিলাম, সেই কথাগুলো বাইরে দাঁড়িয়ে বজ্জারটা কথা শুনছিল। এই কথাগুলো শোনার পর সরাসরি মাধুরী ম্যামের কাছে গেল, তার কাছে যেয়ে বলছে, ভাবি আপনাকে কিছু বলার আছে। কি বলার আছে? আপনি ছোঁয়াকে কি বলেছেন যে ওর সাথে আমার বিয়ে হলে এই পরিবারের মান সম্মান সব চলে যাবে? যেখানে এই বিয়েতে আমার কোনো প্রবলেম নেই সেখানে আপনার প্রবলেমটা কি ভাবি? একটা কাজের মেয়ের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ প্রান্তিক? তাকে কাজের মেয়ে বলছেন ছোঁয়াকে? খবরদার আর কোনোদিন বলবেন না। কয়েকদিন পর ও আমার স্ত্রী হবে। এখন ওকে কাজের মেয়ে বলার অধিকার নেই। আর কোন দিন ও এইবারে কাজের মেয়ে ছিল না। আশা করি এই কথাগুলো আপনার মনে থাকবে ভাবি। বজ্জারটা মাধুরী ম্যামের ঘর থেকে বের হয়ে আসলেন আর সরাসরি পাখির সাথে দেখা হলো। পাখি বজ্জারটাকে বলছে, ভাইয়ার মুখ তো লজ্জায় লাল হয়ে গেছে। আমার মুখ লজ্জায় লাল হবে কেন রে পুকি? ভাইয়া পুকি বললে কিন্তু আমি বলবো না তোমার মুখ কেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে পাখি, এবার তো ঠিক আছে। এবার তো বল কি? ঠিক আছে বলছি ভাইয়া, 1 সপ্তাহ পর তো তোমার বিয়ে, তাই না? তো তোমার মুখ আর কিসে লাল হবে? লজ্জাই তো হবে, তাই নয় কি? সত্যি? তুই কোথায় যাবি? যা, আমি যাই ঘরে। জি ভাইয়া। বজ্জারটা খুশিতে চোখ নাড়াচ্ছে, খুশিতে একদম নাচা শুরু করে দিল। নিজের ঘরে গিয়ে বজ্জারটা নাচতে নাচতে বলছে, যাই একটু আমি আমার হবু বউয়ের সাথে কথা বলে আসি। বজ্জারটা আমার ঘরে আসলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, না জানি এখন কি করবে আমার সাথে আর কি বলবে। দরজার সাথে হেলান দিয়ে আমার চোখ মারলো। আমি একদম অবাক হয়ে গেলাম। আমার একদম কাছে এসে বলছে, আর মাত্র 1 সপ্তাহ, তারপর শুধু তুই আমারই হবি। আমি আর অপেক্ষা করতে পারছি না। তারপর আমি তোর সাথে যাই করি তুই আমাকে না করতে পারবি না ছোঁয়া। এখনো এত খুশি হওয়ার কিছু নেই ছোট সাহেব। এই কথাটা বলে ওনার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। আমি হঠাৎই পা পিছলে পড়ে যাচ্ছিলাম। ছোট সাহেব আমাকে ধরলেন, এমনভাবে ধরে রেখেছে যে আমাকে ছাড়তেই যাচ্ছে না। আমি বারবার নিজেকে ছুটানোর চেষ্টা করছি, কিন্তু উনি আমাকে কিছুতেই ছাড়ছেন না। আমার কোমরটা এমনভাবে ধরে রেখেছে যে আমি কিছুতেই ওনার ছোঁয়া সহ্য করতে পারছি না। আমি অনেক কষ্টে নিজেকে ছুটালাম ওনার কাছ থেকে। তারপর আমি বলতে লাগলাম, এ কি করছেন ছোট সাহেব আপনি? তুই পড়ে যাচ্ছিলি তাই তোকে ধরলাম, আর কি না তুই? মানছি যে আমি পড়ে যাচ্ছিলাম, তাই আপনি আমাকে ধরেছেন। তাই বলে আপনি আমার কোমর ধরে, দয়া করে আপনি এখান থেকে যান ছোট সাহেব। 1 সপ্তাহ পর আমি তো আপনার পুরোপুরি হয়েই যাচ্ছি, তখন আমার সাথে যা খুশি তাই করবেন। ছোট সাহেব আমার ঘর থেকে চলে গেলেন। মেম সাহেব
আমার ঘরে আসলেন খাবার নিয়ে। ছোট সাহেবকে ঘর থেকে বের হতে দেখেই বলছে, প্রান্তিক কি তোকে কিছু বলেছে? না, ছোট সাহেব আমাকে কিছুই বলেনি। কিছু খেয়ে নে, সেই কখন থেকে কিছুই খাসনি। বজ্জারটা নিজের ঘরে যাচ্ছিল। ঘরে ঢোকার সময় বড় সাহেবের সাথে দেখা হলো। বড় সাহেব ছোট সাহেবকে বলছেন, তুই আমার স্ত্রীকে কি বলেছিস? যা সত্যি তাই বলেছি। আমার হবু স্ত্রীকে কাজের মেয়ে বলার অধিকার তাকে কে দিয়েছে? ঠিকই তো বলেছে, সো একটা কাজের মেয়ে। না, ছোঁয়া কাজের মেয়ে না। না, ও কোনোদিন এই বাড়ির কাজের মেয়ে ছিল। একটা কাজের মেয়ের জন্য তুই আমার স্ত্রীকে যা না তাই বললি? জাস্ট শাট আপ। তুমি যাও, তুমি তোমার স্ত্রীকেই নিয়ে থাকো প্লিজ। আমাকে শান্তিতে থাকতে দাও। 1 সপ্তাহ পরে বিয়ে, আমাকে অনেক প্রস্তুতি নিতে হবে। তুমি যাও ভাবির কাছে। ছোট সাহেব ঘরে ঢোকেই সাথে সাথে দরজা আটকে দিল বড় সাহেবের মুখের ওপর, যেটা বড় সাহেব কোনোদিন আশা করেনি। আমি কিছু খাচ্ছি না দেখে মেম সাহেব আমাকে খাইয়ে দিতে লাগলেন। মেম সাহেব আমাকে খাইয়ে দিচ্ছেন, তাই আমি মেম সাহেবকে বলছি, মেম সাহেব এই কি করছেন? আমার তো খিদে নেই, আমি খাবো না। চুপ কর বলছি, না খেলে তো বিয়ের আগে অসুস্থ হয়ে পড়বি। না মেম সাহেব, আমার কিচ্ছু হবে না। আর তুই আমাকে কিসের মেম সাহেব বলে ডাকতেছিস রে? 1 সপ্তাহর পরে তুই আমার ছোট ছেলের বউ হবি, তুই আমাকে মা বলে ডাকবি। ঠিক আছে মা। তারপরও আমাকে জোর করে খাইয়ে দিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। পাখি সারাটক্ষণ আমার কাছেই বসে রইল আর সবাই মিলে আমাকে খেপাতে লাগলো। পাখি আমাকে বলছে, একদিকে ভাইয়া তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আর একদিকে ভাবি তো একদম পুরাই লজ্জা পেয়ে রয়েছে। দেখ, ওরা মুখ উঠাতেই পারছে না। আর মাত্র 6 দিন বিয়ের, ভাইয়া তো একদম অপেক্ষা করতে পারছে না। লুকিয়ে লুকিয়ে শুধু ভাবিকেই দেখছে। আরে ভাইয়া, ভিতরে আসো, আমরাই চলে যাচ্ছি বাইরে। পাখি আর ওর বান্ধবীরা আমাকে একলা রেখে চলে গেল। এই বজ্জাটার আমাকে দেখার ছিল, বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। কেমন রে এই বজ্জারটা, আমাকে কাছে পাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আমি বজ্জারটাকে বলতে লাগলাম, আপনি আবার এখানে এসেছেন ছোট সাহেব? জানি যেতে হবে আমাকে এখন, বিয়ের পর সবকিছু এখন না, যাচ্ছি। বজ্জারটা আমার ঘর থেকে চলে গেল। একবার ঘরের ভিতর আসলে মাথাটাই পাগল করে দেয় আমার। ছোট সাহেব যাওয়ার ঠিক 5 মিনিট পর পাখি আর ওর বান্ধবীরা আসলো। পাখি আমাকে বলছে, ভাবি, এত তাড়াতাড়ি কথা বলা শেষ তোমাদের? বিয়ের আগের দিন যদি সব কথা বলে শেষ করো, বিয়ের পর কথা বলার জন্য কোনো কথাই বাকি থাকবে না। ঠিকই বলেছো তুমি। মা আসলেন আমার ঘরে, আমায় বলতে লাগলেন, সকালের নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন মা? বিয়ে আসতেছে তো, আর দেরি নেই, শপিং তো করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে মা। তারপরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। পাখি মাকে বলছে, মা, আমরা কে কে যাচ্ছি শপিং করতে? আমরা মেয়েরা তো সবাই যাচ্ছি, কিন্তু ছেলেদের মধ্যে একজন যাচ্ছে। কে যাচ্ছে মা? যার সাথে বিয়ে হবে। ও, মা চলে গেলেন কথাগুলো বলে। তার মানে বজ্জারটাও যাচ্ছে আমাদের সাথে। আমি তো ঠিকমতো শপিং করতে পারবো না, আমাকে জ্বালিয়ে মারবে। আমরা সবাই সকালে নাস্তা করে শপিং করার জন্য রওনা দিয়ে দিলাম। বজ্জারটা ড্রাইভ করছে, আয়নাটা আমার দিকে দিয়ে আমায় দেখছে বজ্জারটা। আমিও একটা ভেঙচি দিয়ে দিলাম বজ্জারটাকে। বজ্জারটা সারা রাস্তা আমার দিকে তাকালো না। আমি তো একদম বেঁচে গেছি সারা রাস্তা। আমরা পৌঁছে গেছি শপিং মলে। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা সবাই ভিতরে ঢুকেছি। বজ্জারটা গাড়ি পার্কিং করছে। আমি কিসের জন্য একবার পিছনে তাকালাম। বজ্জারটা সানগ্লাস নিচে নামিয়ে আমায় চোখ মারলো আর একটা ফ্লাইং কিস দিল আমাকে। আমি মুখটা ঘুরিয়ে নিলাম, ভিতরে ঢুকলাম। বজ্জারটা আমার পিছনে পিছনে। গায়ে হলুদের কোন শাড়িটা পরবো সেটা মা তো পছন্দ করে নিল। এখন বিয়েতে কোন লেহেঙ্গা পরবো সেটা কেউ পছন্দ করতে পারছে না। মা আমাকে সব কালারের লেহেঙ্গা দেখাচ্ছে আর বলছে, এইটা কেমন হয়েছে? আমি উত্তর দেওয়ার আগে মা বলছে, না, এটা ভালো না। মা এইটা কি বলছে? আমি কিছুই বলার আগেই উত্তর দিয়ে দিচ্ছে। এই রকম দেখতে দেখতে শেষে পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পছন্দ হলো। আমি কিছুতেই বুঝতে পারলাম না মা এইটা কি করে করলো। আমি পিছনে তাকালাম, পিছনে তাকিয়ে দেখি বজ্জারটা। তার মানে এতক্ষণ বজ্জারটাই পছন্দ করছিল। শেষমেশ আমাকে বজ্জারটার পছন্দ করা লেহেঙ্গা আমাকে পরতে হবে।
এখন আমি কাউকে কিছু বলতে পারছি না, কারণ হবু স্বামী তার হবু স্ত্রীর বিয়ের সব জিনিসপত্র পছন্দ করতেই পারে। এতে তো আমি কিছু বলতে পারি না, এতে বজ্জাটার অধিকার আছে। শপিং করা শেষ, আমরা সবাই গাড়ির কাছে গেলাম, সবাই গাড়িতে যেয়ে উঠলাম। এইবারও বজ্জাটা গাড়ি ড্রাইভ করছে, আবারও সেই আয়নাটা আমার দিকে দিল। আমার এখন অসহ্য লাগছে। পাখি জানালার পাশে বসেছিল, তাই আমি পাখিকে বললাম, আমি জানালার পাশে বসবো, আমার ভালো লাগছে না এইখানে বসতে। পাখি উত্তর দেওয়ার আগেই বজ্জারটা বলছে, সোয়া, তোর কি ওইখানে বসতে সমস্যা হচ্ছে? জানালার পাশে বসবি, সামনে আয়। করছিস কেন? বিয়ের আগে বউকে দেখা যাবে না, একদম বিয়ের পর বউকে দেখতে পাবি। এখন যা, নিজের ঘরে যা। জি মা। বজ্জারটা আমার ঘর থেকে বেরিয়ে গেল। মা আবার আমাকে জিজ্ঞাসা করলো, আজকে আবার প্রান্তিকের প্রতি এত রেগে রয়েছিস কেন? আবার কি করেছে সে? আমার বলতে খুব লজ্জা করছে। কেন? এমন কি করেছে যে বলতে লজ্জা করছে? আমি তোর মা না? আমাকে বলতে লজ্জা কিসের? আমাকে মন খুলে বল। আমি মাকে সব খুলে বললাম। মা আবার আমাকে বলছে, এই জন্য তুই এতটা রেগে রয়েছিস? আর কোনোদিন এরকম করবে না আমার ছেলেটি। এইবার ক্ষমা করে দে ওকে। আর ও কি জানতো তুই ড্রেস চেঞ্জ করছিলি? তবু নক না করে আসা উচিত হয়নি। হুম। মাধুরী ম্যাম তার মা কথা বলছে। মম, আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে তুমি? এই যে আমি বলবো, একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, এই পরিবারের রেপুটেশন একদম খারাপ হয়ে যাবে, এই না? সর্বপ্রথম আমি তাই ভেবেছিলাম, আমি এই কথাটি বলবো, কিন্তু মেয়েটিকে দেখার পর এই কথাটি না বলতে বাধ্য হয়েছি। বাট ওয়াই মম? আমি এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। সঠিক সময়ে তুমি নিজেই সবকিছু জানতে পারবে। ওয়াই? মাধুরী, ঠিক আছে, আর প্রশ্ন করব না। আমি আর মা কথা বলছি। মাধুরী ম্যাম এর মা আমার ঘরে আসলেন। তিনি বাইরে নক করে বলতে লাগলেন, আমি কি ভিতরে আসতে পারি? আমি বললাম, জি আসুন, ভিতরে আসুন। তিনি ভিতরে আসলেন। তিনি আমাকে বলছেন, তোমার যেন কি নাম? আমার নাম সোয়া। অনেক সুন্দর নাম। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। আমি বললাম, কি দিবেন? তারপরে তিনি আমাকে একটা স্বর্ণের হার আমার গলায় পরিয়ে দিলেন। আমি ওনাকে বললাম, এটার কি দরকার ছিল ম্যাম? মাধুরী হওয়ার পর আমার আরও একবারও মেয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, সে জন্মের সাথে সাথে মারা যায়। সে যদি বেঁচে থাকতো তাহলে তোমার বয়সী থাকতো। তোমাকে আমার ছোট মেয়ে ভেবে এই হারটা দিলাম। কথাগুলো বলার সময় উনি একদম কেঁদে দিলেন। আমি ওনার কান্না সহ্য করতে পারছিলাম না। এমন মনে হচ্ছিল আমার কোনো আপনজন কান্না করছিল, তাই আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি ওনাকে বললাম, আপনি কাঁদবেন না ম্যাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করছেন, তার সাথে সাথে আমার চোখ দিয়েও পানি পড়ছিল। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। মাধুরী ম্যামের কাছে গেলেন। তার মা যে আমাকে হার দিয়েছেন সেটা উনি দেখে নিয়েছেন, তাই মাধুরী ম্যাম ওনাকে জিজ্ঞাসা করছেন, মা, তুমি ওই ছোঁয়াকে স্বর্ণের হাত দিয়ে এসেছো? মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি সব কথার উত্তর দিতে বাধ্য না। আর যদিও তোমার সেই বোন থাকতো, তাহলে কি তুমি এরকম রিয়েক্ট করতে মাধুরী? সেইটা একটা আলাদা বিষয় মা। ও আমার নিজের বোন থাকতে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই ছোঁয়া তো আর আমার বোন নয়, তাই সমস্যা হচ্ছে। তাই আমি এই রকম রিয়াক্ট করছি। মাধুরী, তোমাকে কোনো কিছু বোঝান বেকার। যখন তুমি সত্যি জানতে পারবে তখন তুমি আফসোস করবে তুমি কি বলেছ। কোন সত্যের কথা বলছো মা? তোমাকে এখন কোনো কিছুই বলা বেকার, তাই তোমাকে আমি এখন কিছুই বলছি না। ঠিক আছে মা, বলতে হবে না, আমি নিজেই সত্যি খুঁজে বের করে নেব। গায়ে হলুদের দিন এসে পড়েছে। আজকে আমার আর ওই বজ্জারটার গায়ে হলুদ। বজ্জারটা তো অনেক খুশি আজকে। গায়ে হলুদ দেখে সবাই আমাকে শাড়ি পরিয়ে দিল। পাখি আমাকে শাড়ি পরাচ্ছে আর বলছে, কালকে তোমার আর ভাইয়ার বিয়ে, ভাইয়া বোধহয় খুশিতে ডান্স শুরু করে দিয়েছে। আর ভাবি, তুমি এত লজ্জা পাচ্ছ যে তোমার সুন্দর মুখ একদম লালে লাল হয়ে গেছে। ধ্যাত, কি বলছো? আমি মোটেও লজ্জা পাচ্ছি না। আমি কেন লজ্জা পাবো? মেয়েরা তখনই লজ্জা পায় যখন তার স্বামী অপরিচিত থাকে, কিন্তু আমার স্বামী তো পরিচিত। যখন ভাইয়া তোমার কাছে আসবে তখন তুমি বুঝবে লজ্জা কাকে বলে। এই কথাই বলে ওরা কাজের জন্য বাইরে গেছিলাম। যখন আমি আমার ঘরে ঢুকছিলাম তখন আমি আমার কোমরে
কারোর স্পর্শ অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি বজ্জারটা আমার দিকে চোখ মারছে। তার মানে বজ্জারটা আমার কোমরে হাত দিয়েছে আর একটা কিস দিল। আমি একটা ভেঙচি মারলাম। তারপর বজ্জারটা সামনে তাকিয়ে চলে গেল। আমি আমার রুমে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই দেখি সবাই লেহেঙ্গা আর জুয়েলারি ঠিক করে রেখেছে। আমি ঘরে ঢুকতে না ঢুকতেই পাখি দরজাটা আটকিয়ে দিল। সবাই মিলে আমাকে সাজাতে শুরু করে দিল। পাখি আমাকে সাজাচ্ছে আর বলছে, সত্যি ভাইয়ার পছন্দও আছে, কত সুন্দর লাগছে ভাবিকে। ভাইয়া যে কিভাবে বুঝলো এটা পরলেই ভাবিকে অনেক সুন্দর লাগবে। পাখির একটা বান্ধবী বলে উঠল, পাখি, এখন তুই কোথায়? বলছিস না তো সব নষ্ট হয়ে যাবে? সাজানো শেষ। মা আর মাধুরী ম্যামের মা ঘরে আসলো। আমার চোখে পানি দেখে মা বলছে, কিরে ছোঁয়া, তোর চোখে পানি কেন? সবাই বলে মেয়েরা বিয়ের সময় সাজলে তার মায়ের মতো লাগে, কিন্তু আমি তো আমার মাকেই দেখিনি। আমি কি করে বুঝবো আমাকে কি সত্যি আমার মার মতো লাগছে? মাধুরী ম্যাম এর মা আমাকে বলছে, এর জন্য কেউ কান্না করে, পুরো সাজই তো নষ্ট হয়ে যাবে। মাকে দেখনি, তাতে কি হয়েছে? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, আর এমনিতেই তুমি অনেক সুন্দর, আর সাজলে তো জবাবই নেই। বিয়ে ভালোই ভালোই মিটে গেছে। এখন আমি বজ্জারটার ঘরে বসে রয়েছি। আজকে আমার অনেক ভয় করছে। বজ্জারটা যে কি করে আমার সাথে। বজ্জারটা কিছুক্ষণ পর ঘরে আসলো। আমি বিছানার চাদর শক্ত করে ধরলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই দরজা বন্ধ করে দিয়েছে। আমি বসা অবস্থা থেকেই উঠে দাঁড়ালাম। একটা ভাব ধরে আমার সামনে আসছে। কি ভাব রে? এমন ভাব কারো দেখিনি। আমার সামনে চলে এসেছে। আজকে তুই যাই বলিস, আমি কোনো কিছুই শুনছি না। আজকে আমার যা মন চাবে আমি তাই করব। মানে আপনি কি করবেন ছোট সাহেব? যেটা করার জন্য এতটা দিন ধরে অপেক্ষা করে রয়েছি। এই কথা বলে বজ্জারটা আমার কোমরে হাত দিল, একদম নিজের কাছে টেনে দিল। বজ্জারটার ঠোঁট আমার ঠোঁটের সাথে ছুঁয়ে দিল। আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর বজ্জারটা আমাকে কোলে তুলে নিল, আমাকে বিছানায় শুয়ে দিল। আমি বিছানার চাদরটা শক্ত করে ধরলাম। বজ্জারটা শুধু আমাকে কিস করে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে রয়েছি। আমাকে 1 মিনিটের জন্য ছাড়ছে না। তারপরে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আমি বিছানা থেকে উঠতে গেলাম, ঠিক তখনই লেহেঙ্গার ওড়নাটা কে যেন আটকে ধরেছে। পিছনে তাকে দেখি বজ্জারটা টেনে ধরেছে। আমি ওড়নাটা ছোটানোর চেষ্টা করছি। বজ্জারটা আবার আমার নিজের কাছে টেনে নিল। বজ্জারটা আমাকে বলছে, কোথায় যাচ্ছিস? কালকে সারাটা রাত আমাকে ছাড়েননি, এখন তো আমাকে ছাড়ুন ছোট সাহেব। এখন তো আরও ছাড়বো না। কেন? বিয়ে হয়ে গেছে, এখনো তুই আমাকে ছোট সাহেব বলছিস। এটা কিন্তু অনেক বড় অন্যায়। তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? আমার নাম ধরে ডাকবি, প্রান্তিক বলে ডাকবি। বল। না, আমি পারবো না। তাহলে আমি ছাড়ছি না আজকে তোকে। ঠিক আছে বলছি। বল তাড়াতাড়ি। প্রান্তিক হয়েছে তো এবার? হয়েছে। এবার তো ছাড়ুন আমাকে। ছাড়ছি। আমাকে একটা কিস দিয়ে ছেড়ে দিল। আমি শাওয়ারটা ছেড়ে নেওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। আমি শাওয়ারটা সেরে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি বজ্জাটা চুল নিয়ে স্টাইল করছে। কত ভাবরে, দেখলে গাটা জ্বলে ওঠে। এখন মন চাচ্ছে বজ্জাটা সব কয়টা চুল টেনে ছিঁড়ে ফেলে দেই। আমি যে বাইরে বের হয়ে এসেছি সেটা বজ্জারটা দেখে ফেলেছে। আরে আমার দিকে এমন করে তাকিয়ে রয়েছে কেন? হায় রে, আমার তো অনেক ভয় করছে। এমন মনে হচ্ছে আমাকে এখনই খেয়ে ফেলবে। চুল ভিজে রয়েছে, চুল যে আঁচড়াবো সেটাও পারছি না। বজ্জারটা যে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, তবুও অনেক কষ্টে আয়নার সামনে গেলাম। কিছুই করলো না, বেঁচে গেছি। আমি চিরুনিটা হাতে নিয়ে চুল আঁচড়াচ্ছি। চুল আঁচড়িয়ে যেই না চলে যাচ্ছি, ঠিক সেই সময় বজ্জারটা আমার শাড়ির আঁচল টেনে ধরলো। এইবার আমার শরীর ঘামতে লাগলো। বজ্জারটা এক টান দিয়ে কাছে টেনে নিল আর আমাকে বলছে, কোথাও যাওয়া হচ্ছে এখন? এখন কোথাও যেতে পারবি না তুই। আরে কি বলছেন আপনি? ছাড়ুন আমাকে। আমাকে এখন নিচে যেতে হবে। না,
আমি তোকে এখন কোথাও যেতে দিব না। এখন তো আমি তোকে সারা রাত কাছে পাওয়ার পরও কি স্বাদ মেটে নাই নাকি? না মেটেনি, জাস্ট শুধু একবার ছোঁয়া। না, আর একবারও না। আমি এখন কোনো কথাই শুনবো না, শুধুমাত্র একটা কিস। না না না। বজ্জাটা ঠোঁট যে আমার ঠোঁটের সাথে লাগবে ঠিক তখনই পাখি দরজা ধাক্কাতে ধাক্কাতে বলছে, এই ভাইয়া, এই ভাবি, তোমরা কি এখনো ঘুম থেকে উঠোনি? এই পুখিটা অন্য টাইমেও আসতে পারতো, এখন আসার কি দরকার ছিল? একটু শান্তি মতো বউটার সাথে সময় কাটাতেও পারবো না। উঠেছি তো পাখি। তাহলে দরজাটা খোলো তাড়াতাড়ি। খুলছি দরজা। আমি দরজাটা খুলে দিলাম। ইস, সঠিক সময়ে পাখিটা এসে আমায় বাঁচিয়ে নিল, নইলে যে কি হতো আমার, একদম দম বন্ধই হয়ে যেত আমার। পাখি ভিতরে আসলো। ভাবি, মার ঘরে চলো, মা তোমাকে ডাকছে। জি চলো। শুধু কি ছোঁয়াকেই যেতে বলেছে নাকি আবার আমাকেও যেতে বলেছে? শুধু ভাবিকেই যেতে বলেছে, তোমাকে মোটেও যেতে বলেনি। পাখি আমাকে নিয়ে মায়ের ঘরে গেল। আমি মায়ের ঘরে যেয়ে বললাম, মা আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ ছোট বৌমা, তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল ছোট বৌমা। কি দেওয়ার ছিল মা? আলমারি খুলে একটা শাড়ি আর জুয়েলারি বক্স বের করলো। এইসব দেখে আমি মাকে বললাম, মা এইসবের কি দরকার ছিল? অনেক দরকার ছিল এইসবে। শাশুড়ি তার বৌমাকে বউ ভাতের দিনে যা দিবে তাই পড়তে হবে, এটা এই পরিবারে চলে আসছে, আর আজকে এটা তোকে পড়তে হবে। মা কি মামা করছিস? পড়বি কি না সেটা আগে বল। অবশ্যই পড়বো মা। পাখি, তোরা মিলে ছোট বৌমাকে প্রস্তুত কর আজকের জন্য। জি মা, চলো ভাবি। পাখি আমাকে আমার ঘরে নিয়ে গেল। মাধুরী ম্যাম ঘরে আসলেন। আমার হাতে শাড়ি আর জুয়েলারি সেট দেখে বলছে, বাহ, ছোট বৌমার বেলায় দামি দামি শাড়ি আর জুয়েলারি, আর আমার বেলায় সস্তার শাড়ি আর জুয়েলারি। এইসব আপনি কি বলছেন? যা সত্যি তাই বললাম। মাধুরী ম্যামের মা আসলেন আমার ঘরে। মাধুরী ম্যামকে এসব কথা বলতে দেখে বলছে, মাধুরী, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু আমি তোমাকে শিখিয়েছি। মা, একটা কাজের মেয়ের সাথে আমাকে ভালো করে কথা বলতে হবে? মাধুরী, এই মেয়ে কিন্তু এই বাড়ির ছোট বৌমা, সম্মান দিয়ে কথা বলো। আমি এনাদের মধ্যে আর ঝগড়া দেখতে পাচ্ছিলাম না, তাই আমি বলতে লাগলাম, প্লিজ আমার জন্য আপনারা আর ঝগড়া করবেন না। মাধুরী, তুমি এখন এখান থেকে যাও। মাধুরী ম্যাম আর তার মা আমার ঘর থেকে চলে গেলেন। সবাই আবার আমাকে সাজাতে শুরু করলো আজকের জন্য। পাখি আমাকে বলছে, সত্যি আজকের শাড়িটা অনেক সুন্দর, আর জুয়েলারিগুলো তোমার এই সুন্দর চেহারে অনেক মানাবে ভাবি। তাই বুঝি? ঠিক যেমন আমার ছোট ভাইয়া সুন্দর, আর আমার ভাবি তার থেকেও বেশি সুন্দর। ধ্যাত, তোরা যে কি বলিস, উনি সুন্দর হতে পারে, কিন্তু আমি মোটেও সুন্দর না। না, আমার ভাবি অনেক সুন্দর, আমার এই পচা ছোট ভাইয়াটার থেকে। এই কথাগুলো যদি তোমার ভাইয়া শুনতে পায় তাহলে কিন্তু খবর আছে। ছোট ভাইয়া কিছুতেই জানতে পারবে না। সবাই মিলে হাসা শুরু করে দিল। আমি আর কি করব, আমিও হাসা শুরু করে দিলাম। বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছে। পাখি বলছে, কে দরজা ধাক্কাচ্ছে? বাইরে থেকে বজ্জারটা উত্তর দিল, আরে আমি দরজা জি খুলছি ছোট ভাইয়া। পাখি দরজা খুলে দিল। বজ্জারটা ঘরের ভিতর ঢুকলো। পাখির বান্ধবীরা আমাকে ঢেকে রয়েছে যাতে বজ্জারটা আমাকে দেখতে না পারে। পাখি বজ্জারটাকে জিজ্ঞাসা করছে, এখন তোর কি প্রয়োজন ভাইয়া? আমি মোবাইলটা ঘরের ভিতর রেখে চলে গিয়েছিলাম। ও, তাড়াতাড়ি নিয়ে যা। পাখির মাথায় বাড়ি মেরে বলছে, আরে নিয়ে যাচ্ছি, তা ছোঁয়া কোথায়? এখন তুমি ভাবিকে দেখতে পাবে না, নিচে যেয়ে দেখতে পারবে। ঠিক আছে, তোরাই তাড়াতাড়ি নিয়ে যায়। জি ভাইয়া, তুমি এখন যাও। আমাকে সাজানো শেষ। আমাকে সবাই আড়াল করে রেখেছে, তাই আমি সবাইকে জিজ্ঞাসা করছি, এইভাবে তোমরা আমার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইয়া যদি এখন তোমাকে দেখে তাহলে ঘর থেকে যাবেই না, উল্টো ভ্যাবলার মতো করে তোমার দিকে তাকিয়ে থাকতো। উনি তো ভ্যাবলা না, একটা বাদর। কে জানতো এই বজ্জারটা বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল। আমি আবার বলা শুরু করলাম, উনি শুধু বাদরই না, একটা পাগল। হয়েছে, আর ভাইয়ের নামে বদনাম করতে হবে না। এবার চলো তো নিচে ভাবি। সবাই নিচে তোমার জন্যই অপেক্ষা করছি, বিশেষ করে ভাইয়া। চল। ওরা আমাকে নিচে নিয়ে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে নামছি, দেখি অনেক মানুষ এসেছে বউ ভাতে। আমাকে দেখে কি আর করবে, সবাই তো আমাকে আগে থেকেই চিনে। আমাকে দেখে এরা
এই পরিবারের নামে যে কি বদনাম করবে। বজ্জাত যেন একটু অপেক্ষা করতে পারে না, সামনে এসেই সাথে সাথে হাতটা বাড়িয়ে দিল। এখন মেজাজটা খুব খারাপ হচ্ছে, বাধ্য হয়েই আমি হাতটা বাড়িয়ে দিলাম। যখনই আমি হাতটা রাখলাম বজ্জাতটার হাতের মধ্যে, তখনই চোখ মারলো। বজ্জাতটার কাণ্ড দেখে আমার মুখ হা হয়ে গেল। এতগুলো মানুষ রয়েছে, তাই আমি মুখ বন্ধ করে রাখলাম। বজ্জাত আমার হাত ধরে নিচে নামালো, আমাকে সোফায় নিয়ে বসিয়ে দিল। বজ্জাতটাও পাশের সোফায় যেয়ে বসলো, কিন্তু এখনো আমার হাতটা ছাড়লো না বজ্জাতটা। আমি বজ্জাতটাকে বলছি, আপনি এখনো আমার হাত ছাড়ছেন না কেন? কত মানুষ এসেছে, তারা কি ভাবছে? কি ভাববে মানেটা কি? আমি তো আমার ওয়াইফের হাত ধরেছি, অন্য কোনো মেয়ের হাত না তো। তবু আপনি আমার হাত ছাড়ুন। না না, এত সহজে ছাড়ছি না তোকে। সে কোন সকালে থেকে তোকে কাছে পাই না, এখন এত সহজে ছাড়ছি না তোকে। ঠিক ওই সময় মা আসলো। বজ্জাতটা শেষমেশ আমার হাতটা ছাড়লো, আমি বেঁচে গেলাম। মা বলছে, আজকে তোকে অনেক সুন্দর লাগতেছে, কারণ নজর যেন না লাগে। একজনের নজর তো অনেক আগেই লেগে গিয়েছে, সেই নজর থেকে নিজেকে বাঁচাবো কি করে মা? সে নজর দিলে কোনো সমস্যা নেই। সাহেব আসলেন এইখানে, আমাকে বলছে, সুখে থাকিস রে সোয়া, তোর জন্য একটা উপহার আছে। সাহেব পাখিকে কি যেন আনতে বললো। পাখি সেটা নিয়ে এসে সাহেবের হাতে দিল। সাহেব আমার হাতে দিয়ে বলছে, এটা খুলে দেখলাম। আমি ওইটা খুলে দেখলাম, একটা হীরের হার। আমি সাহেবকে বলতে লাগলাম, এটার কি দরকার ছিল সাহেব? এখন আমাকে কি সাহেব বলে ডাকবি নাকি? তুই আমাকে বাবা বলে ডাকবি। ঠিক আছে বাবা। এবারে ছোট বৌমা বলে কথা, হীরার হার তো দিতেই হয়। বাবা, দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তাই সবাই খাওয়া শুরু করে দিল। পাখিটা না খুব জেদি, আমাকে খাইয়ে দিতে চায়। সে জেদের কাছে কি সবাই পারে ওর সাথে? তাই সবাই বলছে, দে খাইয়ে দে। পাখি খাইয়ে দিচ্ছে আমাকে। হঠাৎ করে আমার চোখ আটকে গেল বজ্জাতটার দিকে। বজ্জাতটা কি খাচ্ছে নাকি বন্ধুদের সাথে আড্ডা মারছে? পাগল একটা। আমি যে বজ্জাতটার দিকে তাকিয়ে রয়েছি, সেটা বজ্জাতটা কিভাবে যেন বুঝে গেল। আমার দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিল। আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিলাম। রাত হয়ে গেছে, বজ্জাতটা যে আগে থেকেই রুমে রয়েছে সেটা আমি জানি না। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পরপরই সবই ঠিক ছিল, কিন্তু ঠিক কিছুক্ষণ পর বজ্জাতটা আমাকে দেওয়ালের কাছে নিয়ে গেল। আমার হাত দুটো শক্ত করে ধরেছে, আমাকে বলছে, আমি বাদর আর আমি পাগল, এবার দেখাবো গো পাগলের পাগলামি। কি না না, না। বজ্জাতটা আমাকে কোলে নিল। আমি বারবার বলছি, আরে আপনি কি করছেন? ছাড়ুন না আমাকে। এইবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কি বাড়াবাড়ি হচ্ছে? সারাটা দিন একটুও কাছে পাইনি তোকে, দূরে দূরে থেকেছিস, এবার তোকে কাছে পেয়েছি, এত সহজে ছাড়ছি না। আর এখন তো রাত, এখন কেউ আসবে না এই ঘরে। ধ্যাত, আপনি না পুরোই পাগল। পাগল বলে তো এত এত পাগলামি করছি। আমাকে বেডে নিয়ে শুয়ে দিল। বজ্জাতটা আমার ঠোঁটে ঘাড়ে কিস করতে লাগলো আমায়। কেন যে এমন পাগলামি করে বজ্জাতটা? সকাল হয়ে গেছে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে নেই শাড়িটা চেঞ্জ করে নিয়ে নিচে চলে আসলাম। দেখি মা রান্নাঘরে গিয়ে রান্না করছে। আমি মার কাছে যেয়ে বললাম, এ কি মা, আপনি রান্না করছেন কেন? না, তুই আজকে কোনো কাজই করবি না। কিন্তু মা, আমি তো কাজ ছাড়া থাকতে পারি না। ঠিক আছে, যা তো এই কফি নিয়ে আয় তো। কাকে মা? সকাল সকাল কফি কে খায়? তোর স্বামী। সেটাও কি ভুলে গেছিস? সেটা তো একদমই ভুলে গেছিলাম। আমি এখনই নিয়ে যাচ্ছি। দেরি করে নিয়ে গেলে আবার বলবে এইটা কি কফি হলো। যা তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি করে কফিটা উপরে নিয়ে গেলাম। উপরে যেয়ে দেখি বজ্জাতটা এখনো ঘুমাচ্ছে। এত করে ডাকছি, কিছুতেই উঠছে না। একটা বুদ্ধি পেয়েছি। বজ্জাতটার একটা আঙ্গুল গরম কফির মধ্যে ডুবিয়ে দিলাম। বেচারাটা চিৎকার দিয়ে উঠলো, অনেক জোরে জোরে বলছে, ও আমার হাতটা পুড়ে গেল রে। কি রে, চোখ খুলে দেখিস? ও তুই এমন করলি কেন আমার সাথে? কি করেছি আমি আপনার সাথে? এই যে আমার হাত গরম কফিতে রাখলি। শুধু একটা আঙ্গুল রেখেছি, আর বলছেন কিনা আমি হাত রেখেছি। হয়েছে হয়েছে, আঙ্গুল রেখেছিস, তা রাখলি কেন? সেই কখন থেকে আপনাকে ডাকছি, আর আপনি উঠছেনই না। তার মধ্যে কফি ঠান্ডা হয়ে গেলে
আপনি হাজারটা কথা শোনাবেন, তাই গরম কফিতে একটা আঙ্গুল রেখে আপনাকে ঘুম থেকে উঠিয়েছি। এভাবে ঘুম থেকে তোলার কি দরকার ছিল? একটা ইয়ে দিয়ে দিতি, তাহলেই তো হয়ে যেত। ইয়েটা কি? আপনি কি দেওয়ার কথা বলছেন? তুই বুঝতে পারছিস না আমি কি দেওয়ার কথা বলছি? না গো, আমি বুঝতে পারছি না আপনি কি দেওয়ার কথা বলছেন। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কি দেওয়ার কথা বলছি। এই কথা বলার সাথে সাথেই ওনার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিলেন। আমার দম বন্ধ হয়ে আসছে, কিছুতেই ছাড়ছে না আমাকে। পুরো 10 মিনিট পর আমাকে ছাড়লেন উনি। এখন উনি আমাকে বলছেন। এখন বুঝতে পেরেছিস আমি কি দেওয়ার কথা বলেছি? আমি ওনাকে একটা ধাক্কা দিয়ে দিলাম। আমি দৌড়ে চলে যাব, ঠিক তখনই পিছন থেকে আমার হাতটা ধরলেন, আমাকে এক টান দিয়ে কাছে টেনে নিলেন। আমাকে বলছেন, এইবার তুই আমাকে একটা দিয়ে যা। না আমি দিতে পারবো না। প্লিজ দে না রে একটা। না দিলেও ছাড়বেন না উনি। এখন আমি কি করি? না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি দিয়ে দিলাম একটা। উনি তো পেয়ে খাটে আবার শুয়ে পড়লেন। আমি মুখ লুকিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে নিজে নিজেকে বলছি, এই কি হয়েছে আমার? আমি এত লজ্জা কেন পাচ্ছি? তার মানে কি আমি ওনাকে আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে আসলাম। দেরি হয়েছে আসতে দেখে মা আমাকে বলছে। একটা কফি দিয়ে আসতে এত সময় লাগে কেন? আমি কিছু বলার আগেই পাখি বলছে, আসতে দেরি তো হবেই, ছোট ভাইয়া ছাড়লে তো। পাখি, আর তুই ওইখানে কি করছিস? কলেজে যাচ্ছিস না কেন? মা, আজকেও কলেজ যেতে হবে? মা, কালকে যাই না প্লিজ। ঠিক আছে, তাহলে এখন তুই ঘরে যা। ঠিক আছে, কিন্তু ভাবি এখন আমার ঘরে যাবে। তুমি তো ভাবিকে কোনো কাজই করতে দিচ্ছ না। ভাবি কি করবে? ভাবি আমার সাথে এখন আমার ঘরে বসে গল্প করবে। ঠিক আছে। চলো ভাবি। মাধুরী ম্যামের মা আর মা দুজন কথা বলছে। মাধুরী ম্যামের মা মাকে জিজ্ঞাসা করছে, এই পরিবারের সবাই ছোঁয়াকে অনেক স্নেহ করে। যখন ছোঁয়া দুধের শিশু তখনই আমরা ওকে রাস্তায় পেয়েছিলাম। তখন থেকে এইখানে থাকে আমাদের সাথে। তখন থেকেই অনেক স্নেহ করে সবাই। ওর বাবা মাকে আমরা তাও জানি না, কখনো বুঝতেই দেইনি ও অনাথ। মেয়েটার মনও তো অনেক ভালো। পাখি আমাকে ওর ঘরে নিয়ে গেল, আমাকে খাটে বসিয়ে দিল। একটা চেয়ার নিয়ে এসে আমার সামনে এসে বসলো। তারপর আমাকে বলছে, তুমি যখন ছোট ভাইয়াকে কফি দিয়ে আসছিলে তখন ভাইয়া তোমার সাথে কি করেছিল? পাখি, সব কথা কি বলা যায় না? কেন? যখন তোমার বিয়ে হবে তখন তুমি বুঝবে। তখন তুমিও কাউকে বলতে চাইবে না। তুমি কফি দিতে যেয়ে এত দেরি হলো কেন? তাহলেও আমিও বিয়ে করব তাড়াতাড়ি। পাগলি একটা। হঠাৎ করে পাখির চোখ আটকে গেল দরজার দিকে। দরজার বাইরে তাকিয়ে কি যেন দেখছে পাখি, কিছুতেই বুঝতে পারছি না। তাই আমিও দরজার বাইরে তাকালাম। তাকিয়ে দেখি মাধুরী ম্যামের চাচাতো ভাই আকাশ। পাখি আকাশের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে কেন? পাখিকে একটা ধাক্কা দিয়ে বলছি, এইভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? কিছু না ভাবি। না, তুমি আমার কাছ থেকে তো কিছু লুকাচ্ছ। তোমার কাছ থেকে কিছু তো লুকিয়ে রাখতে পারি না। তাহলে শোনো, আমি আকাশকে ভালোবাসি। এই কথা কাউকে বলো না ভাবি। ঠিক আছে, আমি কাউকে বলবো না এই কথা। চলো ভাবি, নিচে চলো। চলো। আমি আর পাখি নিচে চলে আসলাম। আকাশও নিচে নেমেছে। আমাকে দেখার পরপরই শুধু আমার দিকেই তাকিয়ে রয়েছে, আর পাখি শুধু আকাশের দিকেই তাকিয়ে রয়েছে। আমি পাখিকে বলছি, এত তাকিয়ে থেকো না, নয়তো সবাই সন্দেহ করবে, আর আকাশও সন্দেহ করবে। আর যদি আকাশের মনে তুমি যদি না থাকো, তাহলে আকাশ তোমার খারাপ ভাববে। তুমি ঠিকই বলেছো ভাবি। আকাশ পাখির কাছে আসলো। আকাশ পাখিকে বলছে, হাই পাখি, হ্যালো আকাশ। তুমি কেমন আছো? ভালো, তুমি? ভালো। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। ভাবি কোথায় যাচ্ছ? আমি উপরে একটা জিনিস ভুলে রেখে চলে এসেছি, সেটা আনতেই উপরে গেলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই ও আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে বলছে, জান আর একটা দাও না। পারবো না। দাও না গো। পারবো না আমি। না, তোকেই দিতে হবে, আমি কিছুই জানি না। আপনি এত পাগলামি কেন করছেন? তারপরে আমি ঘর থেকে চলে যাচ্ছিলাম। উনি পিছন থেকে অনেক শক্ত করে আমার হাতটা ধরলো। অনেক ব্যথা করছে আমার হাতটা। এখন আমাকে জোর করে টান দিয়ে কাছে নিয়ে
হাত দুটো শক্ত করে ধরলো। আমার হাতটা ব্যথা করছে, তাই আমি ওনাকে বলছি, হাতটা ছাড়ুন না দয়া করে, আমার অনেক লাগছে, ছাড়ুন না। না দিলে কিছুতেই ছাড়বো না, এইভাবেই ধরে রাখবো তোকে। না, আমি এখন পারবো না, ছাড়ুন না আমাকে, মা ডাকছে আমাকে। আর এমনিতে আমি মাকে বলে আসিনি। ঠিক আছে, তোকে দিতে হবে না। এই কথা বলে আমায় ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে চলে গেল। বোধহয় অনেক রাগ করেছে, শুধু বললেই হবে নাকি, সব সময় কি পারা যায়? রাগ করে যে কোথায় চলে গেল, সাধে কি আগে বজ্জাত বলে ডাকতাম। আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি উনি নিচেও নেই, তার মানে উনি বাইরে গেছেন। কিন্তু উনি গেলেনটা কোথায়? পাখি আমার কাছে এসে বলছে, ভাবি কি হয়েছে ভাইয়ার? এইভাবে রাগ করে কোথায় চলে গেল? আমি জানি না, আমি কিছুই জানি না উনি রাগ কেন করেছেন। তারপরে আমি কাঁদতে কাঁদতে আবার উপরে চলে আসলাম। আমি অনেক কাঁদছি ঘরে বসে। আমি নিজেকে বলছি, আমি কি জানতাম উনি এতটা রাগ করবেন? তাহলে আমি মোটেও এরকম করতাম না। আপনি রাগ করে কোথায় চলে গেলেন প্রান্তিক? প্লিজ তাড়াতাড়ি আসুন না আমার কাছে। একটাবার আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা দিন আমাকে প্রান্তিক। আমি ওনার জন্য দুপুরেও কিছু খেলাম না। আমাকে অনেকবার পাখি এসেছিল, ডাক দিয়েছে দুপুরে খাওয়ার জন্য। আমি পাখিকে বলে দিয়েছি আমার খিদে নেই,